নমস্কার, আমি ডক্টর সৌম্য ব্যানার্জি। আমি সোমাশ্রী। আমরা দুজন মিলে শুরু করতে চলেছি আপনাদের জন্য সুস্বাস্থ্যের সহজ পাঠ। আজকে আমার সামনে বেশ কিছু প্রশ্ন নিয়ে হাজির হয়েছেন সোমাশ্রী। তার এই সমস্ত প্রশ্নগুলোর মেন ডিসকাশনের পয়েন্ট হচ্ছে গলব্লাডারের বিভিন্ন সমস্যা, প্রধানত গলব্লাডারে পাথর হওয়া, এই রিলেটেড যে চিকিৎসাগুলো করতে হয় সেই নিয়েই তোমার কাছে কিছু প্রশ্ন রয়েছে। সেই প্রশ্নগুলো আমরা দুজন আলোচনা করব যাতে যথাসাধ্যভাবে আপনাদের কাছে মোটামুটি একটা আন্দাজ দিতে পারি যে গলব্লাডারে পাথর হলে সেই সংক্রান্ত চিকিৎসাগুলো কিভাবে কি হওয়া উচিত। পেশায় আমি একজন সার্জন, যেহেতু আমি পেশায় জেনারেল সার্জন, সেহেতু হামিহাল আমাকে গলব্লাডার অপারেশন করতে হয়। টেকনিক্যালি আজকের দিনে দাঁড়িয়ে গলব্লাডার সার্জারিটা যে কোনো জেনারেল সার্জনের জন্য একটা ব্রেড অ্যান্ড বাটার সার্জারি বলা যেতে পারে। আমাদের দৈনন্দিন যত অপারেশন করতে হয়, ওয়ান অফ দ্য কমনেস্ট সার্জারি হচ্ছে এই গলব্লাডারের অপারেশন। ঠিক আছে, আজকের এই সুস্বাস্থ্যের সহজ পাঠ শুরু করা যাক। দেখা যাক কি কি প্রশ্ন নিয়ে আছে ওর কাছে। আমি দেখছিলাম প্রশ্নগুলো, শুরু করা যাক তাহলে। আচ্ছা, গল ব্লাডারে পাথর কেন হয়? আচ্ছা, একদম শুরুতেই পুরো বুলসাই হিট করা প্রশ্ন। গল ব্লাডারে পাথর কেন হয়, সত্যি কথা বলতে গেলে পারফেক্ট উত্তর দেওয়া খুব শক্ত। কারণ গল ব্লাডারে পাথরের ক্ষেত্রে কমন যে পয়েন্টগুলো থেকে থাকে সেগুলো হচ্ছে বিজ্ঞানীদের কাছে কিছু হিসেব নিকেশ আছে। যেমন লেসিথিন বলে একটি জিনিস আছে, কোলেস্টেরল বলে একটি জিনিস আছে। এই লেসিথিন বা কোলেস্টেরলের হিসেব নিকেশের একটু গোলমাল হলে গল ব্লাডারে পাথর হয়ে থাকতে পারে। এবার কমনলি এই প্রশ্নটা আমাদের সামনে আসে যখন পেশেন্ট পার্টি জানতে চায় যে গলব্লাডার এই পাথরগুলো মানে এক্স্যাক্টলি কি হয়েছে, বুঝি তার ব্যক্তিগত জীবনের কোনো রকম টানা পোড়েনের চক্করে খাওয়া দাওয়ার হিসেবে গোলমালের ক্ষেত্রে হয়েছে কিনা। ইন রিয়েলিটি এরকম একদম স্ট্রেট ফরওয়ার্ড কিছু কারণ হয় না যে এক্স্যাক্টলি এই কারণটার জন্যই গলব্লাডারের পাথর হচ্ছে, এরকম সাধারণত হয় না। ঠিক আছে, তবে হ্যাঁ, যদি খুব স্বাভাবিকভাবেই আমাদের কোলেস্টেরল বা লেসিথিন এই জাতীয় জিনিসপত্রগুলো, কিছু জিনিসপত্র রয়েছে শরীরের মধ্যে, সেগুলোর একটু ব্যালেন্সের গোলমাল হয়, তাহলে গলব্লাডারে পাথর হওয়ার প্রবণতা থাকে। প্রথম দিকে একটা কোলেস্টেরল ডিপোজিট হতে থাকে গলব্লাডারের দেওয়ালের ভেতর দিকে। সেই কোলেস্টেরল ডিপোজিটগুলো যখন আস্তে আস্তে জমতে থাকে তখন প্রথম দিকে কাদা কাদা মতো জিনিস তৈরি হয়। খুব সহজভাবে বলতে গেলে, মাটি যদি গলা মাটি থেকে থাকে, সেই গলা মাটি আমরা আস্তে আস্তে শক্ত করে যেমন পাথর বা ইট তৈরি করি, ঠিক সেই রকম ভাবেই হচ্ছে গলব্লাডারের ক্ষেত্রেও প্রথম দিকে একটা কাদা কাদা মতো মেটেরিয়াল জমা হয়, সেটাকে টেকনিক্যাল টার্মে স্লাজ বলে। তা সেই স্লাজটাই আস্তে আস্তে জমতে জমতে পাথরে কনভার্ট হয়ে যায়। এই হচ্ছে মোটামুটি গলব্লাডারের পাথর হওয়ার পদ্ধতি। আচ্ছা, গল ব্লাডারে পাথর না হয় তার জন্য কি কিছু করণীয় আছে? হ্যাঁ, খুব স্বাভাবিক। যদি এই প্রশ্নটা, পরের প্রশ্নটা খুব এক্সপেক্টেড প্রশ্ন। যদি গলব্লাডারে পাথর আমি হওয়া আটকাতে চাই, প্র্যাকটিক্যালি খুব যে বিশাল কিছু আমার হাতে আছে এরকম নয়। একটু বেশি করে জল খাওয়া বলা যেতে পারে, সঙ্গে হচ্ছে কোলেস্টেরল বেশি থাকছে বা ফ্যাট বেশি থাকছে এরকম খাওয়া দাওয়া যদি অ্যাভয়েড করা সম্ভব হয়। তবে এখানেও ব্যাপারটা এরকম নয় যে খুব কড়া হাতে একদম আমি কোনো রকম ভাবে ফ্যাট জাতীয় কিছু খাচ্ছি না, তেল খাচ্ছি না, আমি মাংস খাচ্ছি না, এরকম একটা খুব কড়া অ্যাটিটিউড নিলেও বিপদ হতে পারে। কারণ ওই রকম ভাবে নয়, আমাদের শরীরে সবটাই একটা ব্যালেন্সের প্রয়োজন হয়, যেখানে মোটামুটি খাওয়া দাওয়া বা সবকিছুই মোটামুটি একটা আমাদের হিসেব নিকেশ করে যে নিখুঁত ভাবে করতে পারবো এরকম নয়। অন অ্যান অ্যাভারেজ বলা যেতে পারে। আমাদের যখন ছোটবেলায় এখন এমবিবিএস পড়ছিলাম বা কিছুদিন আগে অব্দিও একটা গ্রস রুল অফ থামস বলা হতো যে ফ্যাট, ফিমেল, 40, ফার্টাইল, এরকম বোঝার একটা ব্যাপার ছিল। এদের মধ্যেই বেশি পরিমাণ গলব্লাডার দেখা যায়, গলব্লাডারের পাথর দেখা যেত। কিন্তু ব্যাপারটা ঠিক ওরকম ক্লিয়ার কাট নয়। এর সেই হিসেবে দাঁড়িয়ে যদি সময়ের শাকসবজি খাওয়া হয়, পরিমিত আহার করা হয়, আমি স্পেসিফিক্যালি বলবো যে সবকিছুই খাও কিন্তু কোনোটাই অতিরিক্ত নয়, বা ব্যালেন্স যেন বিগড়ে না যায়, এইটাই হচ্ছে মেন পয়েন্টটা। সেইগুলো যদি মেনে চলা যায় তাহলে প্রবণতা হয়তো কমতে পারে। তবে একদম স্পেসিফিক্যালি যে এইটা করবেন না তাহলে গলব্লাডারের পাথর থেকে বেঁচে যাবেন, ইয়েট টু বি ডিসকভার্ড। এখনো সেই হিসেবে বিজ্ঞানীদের মানে হয়তো আবিষ্কার করা বাকি আছে। আচ্ছা, গল ব্লাডারে পাথর হলে তার ট্রিটমেন্ট কি? আচ্ছা, গলব্লাডারে পাথর হলে তার ট্রিটমেন্ট বেসিক্যালি এখনো পর্যন্ত আমাদের যা বিজ্ঞান এগিয়েছে তাতে তার চিকিৎসা হচ্ছে অপারেশন করা।
ঠিক আছে, আমরা প্রধানত অপারেশন করি গলব্লাডারের পাথরকে, মানে পাথরের ক্ষেত্রে গলব্লাডারটাকে অপারেশন করে পুরো বাদ দিয়ে দিই, মোটামুটি এটাই একটা আমাদের প্রথাগত চিকিৎসা। আচ্ছা, গল ব্লাডারের পাথর সাইজে ঠিক কত বড় হলে অপারেশন করতে হয়? আচ্ছা, এটা খুব কমন একটা প্রশ্ন। অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে কিডনির পাথরের ক্ষেত্রে আমরা সাইজটা ইম্পর্টেন্ট আমাদের জন্য, ঠিক আছে। কিডনির পাথর ছোট পাথর না বড় পাথর তার উপরে নির্ভর করে যে কোন পদ্ধতিটা তার চিকিৎসা করতে হবে কোন পদ্ধতিতে। গল ব্লাডারের ক্ষেত্রে ব্যাপারটা সেরকম একদমই নয়। গল ব্লাডারের ক্ষেত্রে হিসেবটা হচ্ছে এরকম যে গল ব্লাডারে পাথর আছে না নেই, ব্যাস এইটুকুই। যদি গল ব্লাডারে পাথর থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা অপারেশন করি। এবার যদি একদম নিখুঁত পুঁথিগত হিসেবে প্রশ্নটা আসছে, তাহলে ব্যাপারটা এরকম যে যদি গল ব্লাডারের পাথর থাকে এবং তার জন্য পেশেন্টের কিছু সমস্যা হয়, কিরকম কি কি সমস্যা হতে পারে, যেমন কিছু ক্ষেত্রে হতে পারে যে তীব্র ব্যথা হলো, প্রচন্ড ব্যথা হচ্ছে, সেটা একটা হতে পারে। কারো কারো ক্ষেত্রে হজমের সমস্যা হয়, কমনলি বাঙালিরা যেটাকে গ্যাস অম্বলের সমস্যা বলে ভুল করেন, সেরকম একটা সমস্যা হয়। মানে এটা খুব খুব কমন যে আমার মাঝে মধ্যে একটু গ্যাস অম্বলের সমস্যা হচ্ছে, বুকের এখানে বা পেটের এখানে ডান দিকটায় ব্যথা হচ্ছে, সেরকম পরিস্থিতিতে ওষুধের দোকানে গেলাম, দুটো গ্যাসের ওষুধ কিনে নিলাম। অ্যাকচুয়ালি বাঙালি তো পুরোটাই গ্যাসে ভর্তি। তা যাই হোক, এবার সেই বাঙালি কেন সবার ক্ষেত্রে টেকনিক্যাল টার্মে এটাকে ডিসপেপসিয়া বলা হয়। এবার কারো কারো ক্ষেত্রে পাথরের জন্য তুমুল ব্যথাও হয়। সেই এইগুলোই হচ্ছে বেসিক্যালি অপারেশন করে দেওয়ার কারণ। মানে খুব সিম্পল যদি আমাকে ওয়ান লাইনারে বলতে হয় তাহলে ব্যাপারটা এরকম যে পাথর আছে না নেই তার উপরেই নির্ভর করছে আমি অপারেশন করব কি করব না। কন্ট্রারি টু দা রেনাল স্টোন বা কিডনি স্টোন, সেখানে কি হয়, সেখানে হচ্ছে যদি দেখা যায় খুব ছোট পাথর আছে তখন সাধারণত আমরা বলি যে বেশি করে জল খান বা কিছু ওষুধপত্র দেওয়া হয় যে ওষুধ খান পাথর বেরিয়ে চলে যাবে। কিন্তু গলব্লাডারের ক্ষেত্রে ব্যাপারটা ঠিক সেই রকম ভাবে করা হয় না। পাথর আছে, টেকনিক্যালি সিমটোমেটিক গলস্টোন আছে, আমরা অপারেশনটাই করে দিই বা অপারেশন করারই পরামর্শ নিই। অনেক জায়গায় শুনি যে ওষুধ দিয়ে পাথর বের করে দেওয়া হয়, সেটা ঠিক কি? অ্যাকচুয়ালি গল ব্লাডারের ক্ষেত্রে ব্যাপারটা একদমই তা নয়। যেটা আগে বলছিলাম যে কিডনিতে যদি পাথর থেকে থাকে তাহলে বা কিডনি থেকে যখন ইউরেটারে বেরিয়ে আসে পাথর, তখন হচ্ছে ওষুধ দিয়ে ছোট পাথর হলে বের করে দেওয়ার চেষ্টা করা হয় বা ওষুধ দিয়ে বার করা হয়। কিন্তু গলব্লাডারের পাথরের ক্ষেত্রে ব্যাপারটা একদমই তা নয়। র্যাদার যদি গলব্লাডার থেকে পাথরটা বেরিয়ে চলে আসে, অনেক সময় খুব ছোট পাথর হলে গলব্লাডার থেকে পাথর বেরিয়ে চলে এসে সেটা পিত্ত নালীতে চলে যেতে পারে। গলব্লাডারকে বাংলায় পিত্তথলি বলে, তার পাশে একটা পিত্ত নালী থাকে। ধরা যাক ওই গাছের ডাল থেকে আম ঝুলছে টাইপের যদি ভাবি, তাহলে ফলটা হচ্ছে গলব্লাডারটা, আর যে ডাল থেকে ঝুলছে বা যে মোটা থেকে ঝুলছে সেই মোটাটাই হচ্ছে ধরা যাক ওই সিবিডি বা পিত্ত নালী। তা সেইটার ক্ষেত্রে সেইখানে যদি পাথর চলে যায় তখন অনেক রকম জটিলতা হওয়ার সম্ভাবনা তৈরি হয়। কারোর ক্ষেত্রে জন্ডিস হয়, কারোর ক্ষেত্রে ইভেন প্যানক্রিয়াটাইটিস বলে এক ধরনের সমস্যা হয়। প্যানক্রিয়াটাইটিস রোগটা ইভেন কারোর ক্ষেত্রে প্রাণঘাতী পর্যন্ত হতে পারে। তা তখন আবার চিকিৎসা পদ্ধতিটা অনেক কিছু পাল্টে যায় বা বলা যেতে পারে আরো জটিল হয়ে যায়। তখন ইআরসিপি বলে এক ধরনের পদ্ধতি হয়, সেই ইআরসিপি করে পাথরটাকে বার করার চেষ্টা করা হয়। এবার যদি পাথরের সাইজটা একটু বেশি বড় হয়, 1.2 সেন্টিমিটার অর অ্যাবভ, তাহলে সেক্ষেত্রে আবার বড় করে কেটে অপারেশন করার একটা প্রয়োজনীয়তা আছে। মানে ব্যাপারগুলো জটিল থেকে জটিলতর হতে থাকে। সেই হিসেবে দেখতে গেলে বলা যেতে পারে যে গলব্লাডার থেকে ওষুধ খাইয়ে পাথর বার করা চেষ্টা প্রথমত রেকমেন্ডেড কোনোভাবেই নয়, দ্বিতীয়ত মডার্ন মেডিসিনে সেরকম কোনো চিকিৎসা পদ্ধতি এই মুহূর্তে নাই। যেটুকু যা শোনা যায় সেটা হচ্ছে মেনলি কিডনির পাথরের সঙ্গে গলব্লাডারের পাথরকে মানুষ গুলিয়ে ফেলে এইভাবে বলে। আর বহু ক্ষেত্রে হয়তো কিছুটা ভুয়ো অপপ্রচার আছে, অনেক সময় ভুয়ো দাবি থাকে, সেরকমও কিছু একটা হতে পারে। আর কেউ যদি মনে করে আমি অপারেশন করাবো না, সেক্ষেত্রে কি প্রবলেম হতে পারে? হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা যদি আমি এইভাবে ভাবি যে গলব্লাডারে পাথর হয়েছে তাহলে কি অপারেশন ছাড়া কোনো গতি নেই বা অপারেশনটাই একমাত্র চিকিৎসা? এবার অনেক সময় যেটা হয় সেটা হচ্ছে আমরা অপারেশন কারো ক্ষেত্রে করতে পারি না। কেন করতে পারি না? না, কেউ হয়তো এমন রয়েছেন যার হার্টের সমস্যা রয়েছে, বা কিডনির সমস্যা রয়েছে, যাকে অ্যানাস্থেসিয়া দেওয়া যাবে না, অজ্ঞান করা যাবে না, অজ্ঞান করলে জ্ঞানে ফিরবে না। সেরকম পরিস্থিতিতে তখন আমরা
অপারেশন করতে পারি না, বা খুব বয়স্ক কোনো মানুষ, হ্যাঁ 90 বছর 95 বছর জীবনের একদম শেষ প্রান্তে পৌঁছে গেছেন, যিনি হয়তো আর কয়েকটা বছর এমনি মানে এমনি নর্মাল, তার নর্মাল ডেথ হবে, ন্যাচারাল ডেথ হবে, সেরকম পরিস্থিতিতে অহেতুক মানুষটাকে কাটাছেড়া করতে আমি যে স্কুল অফ থটে বিশ্বাসী, আমার যারা সিনিয়র তারা পছন্দ করেন না, সেখানে রেকমেন্ডেশন থাকে না। এবার প্রশ্নটা হচ্ছে যে তাহলে তাদের ক্ষেত্রে কি হয়? তাদের ক্ষেত্রে খুব বিশাল কিছু যে মানে আলাদা কিছু হচ্ছে এরকম নয়, দু তিনটে জটিলতা হওয়ার সম্ভাবনা থাকে। কি কি? কখনো কখনো যেটা হয় যে তাদের এটা মেনে নিতে হবে যে মাঝে মধ্যে তাদের দুম করে পেটে ব্যথা হতে পারে, সেই পেটে ব্যথাটা কবে হবে, কখন হবে, কোন মুহূর্তে হবে, আগাম প্রেডিক্ট করা প্রায় অসম্ভব। এমন হতে পারে যে আজকে যে পেশেন্টটি আমায় দেখাতে এসছে তার আজ রাতে হলো, আবার এমনও হতে পারে যে হয়তো 20 বছরের মহিলা, 20 বছরের মহিলা একজন, তিনি 100 বছর বাঁচলেন, তা কখনো হলোই না, এটা হতেই পারে। কিন্তু পুরো ব্যাপারটা আনপ্রেডিক্টেবল। যদি পাথরের ব্যথা ওঠে, যদি সে মনে করে আমি অপারেশন করাবো না, তাহলে তাকে সেটা মেনে নিতে হবে। আর উল্টো দিকে যেটা বলা যেতে পারে সেটা হচ্ছে লং স্ট্যান্ডিং যদি গলস্টোন থাকে, তাহলে কিন্তু একটা দেখা গেছে যে ক্যান্সার হওয়ার প্রবণতা দেখা যায়। এর বাইরে আর একটা জিনিসও হতে পারে, সেটা হচ্ছে যদি গলব্লাডারের পাথর ছোট হয়, সাইজে ছোট হয়, এক্ষেত্রে পাথরের সাইজটি ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে বা সংখ্যাটা ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। যাদের ক্ষেত্রে মাল্টিপল গলস্টোন থাকে, মাল্টিপল বলতে একাধিক, হ্যাঁ এক্স্যাক্টলি একের বেশি হয়ে গেলেই থিওরিটিক্যালি থেকে মাল্টিপল বলে দেওয়া হয়, এরকম নয় যে 2, 4, 10টা এক্স্যাক্টলি মানে আপার লিমিট হয়ে কিছু করা যায় না। তো যদি ছোট পাথর থেকে থাকে, মাল্টিপল স্টোন থেকে থাকে, তাদের ক্ষেত্রে একটা রিস্ক ফ্যাক্টর সবসময় কাজ করে যে পাথরটা মানে পিত্তথলি থেকে, গলব্লাডার থেকে পিত্তনালীতে বেরিয়ে আসবে। এইটা যদি হয় তাহলে কিন্তু ব্যাপারটা আবার গুলিয়ে গেল। তখন হচ্ছে সেই আবার তার জন্ডিস হওয়া, জন্ডিস থেকে কখনো কখনো কপাল খারাপ থাকলে প্যানক্রিয়াটিস হওয়া, বা আরো অন্যান্য অনেক জটিলতা যেগুলো প্রাণঘাতী হতে পারে। গলব্লাডারে পাথর ইটসেলফ কোনো প্রাণঘাতী ঘটনা নয়। গলব্লাডারে পাথর থাকলে সেটা অপারেশন করা প্রয়োজন, কিন্তু সেটা এমার্জেন্সি নয় যে আজকে ধরা পড়েছে কালকে অপারেশন না করলে মানুষটা মারা গেল, ব্যাপারটা সেরকম নয়। কিন্তু না করালে একটা হতে পারে যে তার অ্যাকিউট কোলিসিস্টাইটিস হলো, মানে গলব্লাডারের পাথরের জন্য গলব্লাডারের কাছে ইনফেকশন হয়ে গিয়ে একটা জটিলতা তৈরি হলো, প্রচন্ড পেটে ব্যথা, হাসপাতালে ভর্তি, এটা বারবার হতে থাকতে পারে। জন্ডিস হওয়ার প্রবণতা, প্যানক্রিয়াস বা অগ্নাশয় যে জায়গাটা, তার একটা জটিলতা তৈরি হলো, দিয়ে প্যানক্রিয়াইটিস হলো, সেখান থেকে যেটা বারবার বলা মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। আর লাস্টলি যদি 15 বছর 20 বছর 30 বছরের লং স্ট্যান্ডিং থেকে যায়, তাহলে কিন্তু গলব্লাডারে ক্যান্সার হওয়ার প্রবণতা বাড়ে। এবং এবং যেটা আমি স্ট্রেস দেবো সেটা হচ্ছে গলব্লাডারে যদি কারোর ক্যান্সার হয়, সেই ক্যান্সার কিন্তু আগাম বোঝা যায় না। মানে কপাল খুব ভালো না হলে সাধারণত গলব্লাডারে ক্যান্সারের রুগীরা যখন আমাদের কাছে কোনো সিমটম নিয়ে আসেন, তাদের অসুবিধাগুলো নিয়ে আসেন, তখন অনেকটাই দেরি হয়ে যায়। আর্লি একদম নিখুঁতভাবে ক্যান্সার ডায়াগনোসিস করে দেওয়া হবে, স্পেসিফিক্যালি গলব্লাডারের ক্ষেত্রে। এরকম কাজ, এটা নিয়ে প্রচুর গবেষণা চলছে, কাজকর্ম চলছে, কিন্তু প্র্যাকটিক্যালি এখনো সেরকম কোনো নিখুঁত পদ্ধতি বেরিয়ে আসেনি। সুতরাং সেই সমস্ত কিছু দিক থেকে দেখতে গেলে অপারেশন করে নেওয়াটাই মনে হয় বুদ্ধিমানের কাজ, এই আর কি। যে অপারেশন করে কি শুধু পাথরগুলো বের করে দেওয়া হয় নাকি গোটা গলব্লাডারটাই বাদ দিয়ে দেওয়া হয়? এই প্রশ্নটাও বেসিক্যালি আজকে আমাদের শুধু গলব্লাডারের অপারেশনের মানে গলব্লাডারের চিকিৎসা সংক্রান্ত যেহেতু প্ল্যান মানে আজকের এপিসোডের জন্য, সেক্ষেত্রে আমরা পরের দিন আলোচনাতে মাইক্রোসার্জারি না ওপেন সার্জারিতে ঢুকবো। তা আজকে সেই জন্য এই হিসেবে বলে রাখা, এটা যারা মাইক্রোসার্জারির পক্ষে নন মেডিকেল পার্সোনাল যারা বলেন বা বলে থাকেন, তাদের অনেকেরই ধারণা হচ্ছে, এরকম প্রচুর মানুষ আমিও পেয়েছি যাদের ধারণা যে মাইক্রোসার্জারির ক্ষেত্রে শুধু ফুটো করা হলো, ফুটো করে শুধু পাথরগুলো বার করে রেখে দেওয়া হলো। ব্যাপারটা একদমই তা নয়। ব্যাপারটা হচ্ছে মাইক্রো হোক বা ওপেন হোক, যে অপারেশনের পদ্ধতি আমরা ফলো করি না কেন, সেই অপারেশনের পদ্ধতিতে উভয় ক্ষেত্রে আমাদের টার্গেট থাকে পুরো গলব্লাডারটা পাথর সমেত কেটে বার করে দেওয়া। কারুর ক্ষেত্রে খুব রেয়ার বলবো না, মানে আনকমন একটু বলা যেতে পারে, কারুর ক্ষেত্রে কখনো কখনো আমরা গলব্লাডারে কিছুটা অংশ রেখে আসতে বাধ্য হই, যেখানে দেখা যাচ্ছে যে গলব্লাডারটা হয়তো আশেপাশে নাড়িভুড়ির সঙ্গে এমন ভাবে জড়িয়ে আছে যে আমি যদি পুরো গলব্লাডারটা কেটে বার করতে যাই তাহলে পেশেন্টের বিপদ হতে পারে। এবার সেরকম কিছু কিছু পরিস্থিতিতে আমরা গলব্লাডারটা কাটি, কেটে যতটা পারলাম গলব্লাডারের অংশ কেটে বাদ দিয়ে দিলাম, তারপরে গলব্লাডারটা কেটে তার ভেতর থেকে পাথরগুলোকে বার করে নিই।
বার করে নিয়ে যে রিমেনিং পোর্শনটা থাকছে সেটাকে আমরা সেলাই করে দিয়ে আসি। টেকনিক্যাল টার্মে এটাকে বলা হয় পার্শিয়াল কোলেসিস্টেকটমি, বা ঘুরিয়ে বলা যেতে পারে অর্ধেক বা আংশিক গলব্লাডার অপারেশন করা। এবার এই যে ব্যাপারটা, এইটা কিন্তু কখনোই টার্গেটেড নয়। হ্যাঁ, টার্গেট সবসময় হচ্ছে আমার পুরো গলব্লাডারটা বার করে দেওয়া কেটে। এখন বিপদ যেটা হতে পারে যার ক্ষেত্রে করা গেল না, তার ক্ষেত্রে ওই যে অংশটা যেটা গলব্লাডারের রেমনেন্ট পোর্শন, যে বাকি অংশটা আমি রেখে এলাম, সেখানেও ভবিষ্যতে পাথর হওয়ার একটা সম্ভাবনা বা ইনফেকশন হওয়ার সম্ভাবনা সবসময় থেকে যায়। সেই জায়গায় থেকে দাঁড়িয়ে আমরা সাধারণত গলব্লাডারটাকে পুরোটাই কেটে বাদ দেওয়ার চেষ্টা করি। এই হচ্ছে মোটামুটি টার্গেট। আর গলব্লাডার যদি পুরোটাই বাদ দিয়ে দেওয়া হয় তাহলে কি হজমের কোনো প্রবলেম হয়? না, একদমই না। অ্যাকচুয়ালি ব্যাপারটা যেটা হয়, সাধারণত গলব্লাডারে, যে কারণে প্রথমে বলেছিলাম যে সিমটোমেটিক গলস্টোন, বা যেখানে হচ্ছে গলব্লাডারে পাথর হওয়ার জন্য পেশেন্টের অসুবিধা হচ্ছে, কিছু কিছু সিমটম তৈরি হচ্ছে, সেক্ষেত্রে আমরা অপারেশনটা প্রেফার করি। তাই সিমটোমেটিক গলস্টোনগুলোর ক্ষেত্রে যেটা হয়, যে পেশেন্টের ক্ষেত্রে গলব্লাডারে পাথর হয়ে গেছে, তাদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে গলব্লাডারটা প্র্যাকটিক্যালি তার কাজ করাটা প্রায় বন্ধ করে দিয়েছে, বা হয়তো অনেকটাই কমিয়ে দিয়েছে। গলব্লাডার ইজ ম্যাল ফাংশনিং ও নন ফাংশনিং বলা যেতে পারে। এবারে যখন গলব্লাডার তার নিজের কাজটা করতেই পারছে না, তখন প্রথমত গলব্লাডারের কাজের কিছু পোর্শন চার্জ হ্যান্ড ওভার নেওয়ার মতো, ওই পিত্ত নালী তার কিছুটা পোর্শনে চার্জ হ্যান্ড ওভার নিয়ে নেয়। আর দ্বিতীয়ত হচ্ছে গলব্লাডারের যেটা মেন কাজ, সেটা হচ্ছে পিত্তটাকে জমা রাখা। তা এই যে জমা রাখা এবং পিত্তটাকে গাঢ় করা, আরো জল শুষে নিয়ে গাঢ় করা। গলব্লাডারের অপারেশন করার পরবর্তী ক্ষেত্রে কিছু মানুষ থাকেন যাদের পোস্ট কোলেসিস্টেকটমি সিনড্রোম বলে একটি জিনিস হয়, তাদের ক্ষেত্রে কিছুটা হজমের সমস্যা হচ্ছে বলে ওদের মনে হয়, তাদের বমি টমি হয়, হালকা পেটে ব্যথা থাকতে পারে, ঘন ঘন পায়খানা পাচ্ছে, এরকম হতে পারে। তা এইরকম মানুষ অল্প একটা গ্রুপ অফ পিপল ছাড়া বাকিদের সেরকম কিছু সমস্যা হয় না। আর যাদের এইরকম সমস্যা হচ্ছে, তাদের ক্ষেত্রেও সমস্যাটা দীর্ঘদিন থাকে এরকম নয়, বা সারা জীবন থাকলে এরকম নয়। গলব্লাডার তার কাজ, যখন আমরা গলব্লাডারটা শরীর থেকে বার করে দিলাম, তার কিছুদিনের মধ্যেই পিত্ত নালী আস্তে আস্তে গলব্লাডারের দায়িত্বটা নিয়ে নেয়। পিত্ত নালীটা সাইজে ফুলে যায়, বড় হয়ে যায়, আমাদের টেকনিক্যাল টার্মে ডায়ালেটেড সিবিডি বলা হয়। তো সিবিডি ডায়ালেট করে এবং গলব্লাডারের যে কাজটা সেটা পিত্ত নালী করতে থাকে, সিবিডি করতে থাকে। ফলে যে হজমের যে সমস্যা বা পোস্ট কোলিসিস্টেকটমি সিনড্রোমের যে ব্যাপারটা, সেটা অল্প কিছু ওষুধপত্র খেলেই কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে যায়। সুতরাং হজম হবে না, এইটা একটা মিথ, এটা ভুল ধারণা। আচ্ছা, এই অপারেশনটা কি মাইনর? টেকনিক্যাল টার্মে মাইনর অপারেশন বলতে আমরা বোঝাই যেগুলোতে হয়তো মানুষটাকে অজ্ঞান করতে হচ্ছে না, বা খুব ছোট করে একটা অবশ করে কাজটা চলে যাচ্ছে। কিন্তু ইন রিয়েলিটি আমার অন্তত ব্যক্তিগত বিশ্বাস, মাইনর অপারেশন বলে কিছু হয় না। কারণ অপারেশন মাইনর বা মেজর, এটা তো আমাকে হিসেব করতে হবে আউটকাম দিয়ে। আউটকাম দিয়ে মানে হচ্ছে যে অপারেশন করার পরে মানুষটি, যাকে আমি অপারেশন করলাম, তিনি সুস্থ হয়ে কেমন ভাবে বাড়ি গেলেন। দুর্ভাগ্যজনক কিন্তু সত্যি, পৃথিবীর ইতিহাসে, পৃথিবীর সার্জারির ইতিহাসে এমন কোনো অপারেশন নেই যেটা করতে গিয়ে মানুষ মারা যায়নি। ছোট থেকে ছোট অপারেশন করতে গিয়েও খুব সামান্য, মানে তথাকথিতভাবে খুব সামান্য অপারেশন করতে গিয়েও মানুষ মারা গেছেন, এরকম কিন্তু প্রচুর উদাহরণ পৃথিবীর ইতিহাসে রয়েছে। তা সেই জায়গা থেকে দাঁড়িয়ে এটা তো কোনো অ্যাঙ্গেল থেকেই মাইনর সার্জারি নয়। কোনো অপারেশনে আদৌ কোনো মাইনর সার্জারি বলা উচিত কিনা আমার ব্যক্তিগতভাবে প্রশ্ন আছে। আর গলব্লাডার অপারেশনের ক্ষেত্রে যেটা ঘটে থেকে থাকে, এটা খুব কমন অপারেশন। হ্যাঁ, মানে মোটামুটি ঘরে ঘরে হচ্ছে বলা চলে। তা এই অপারেশনের এত কমন, এই গলব্লাডারের অ্যাপেন্ডিক্স, এই দুটো অপারেশন, তার ফলে মানুষের মধ্যে একটা ধারণা তৈরি হয়ে যায় যে এটা তো ওই তো হলো, অমুকের হলো, দেখলাম আমি 10 দিনের মানে 15 মিনিটের মধ্যে ডাক্তারবাবু অপারেশন করে দিলেন, পেশেন্ট তারপর 3 দিনের মাথায় হেঁটে চলে খেয়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাই আর কি এমন অপারেশন। কিন্তু যে মানুষটি গলব্লাডার অপারেশন করতে গিয়ে তার কোনো জটিলতা হয়েছে, তার হয়তো পিত্তনালীর ইনজুরি হয়েছে, এমনকি কেউ মারাও গেছেন, এবং প্রচুর ঘটনা ঘটে দুর্ঘটনা ঘটে, তখন যে বাড়ির মানুষটি চলে গেল, তার কাছে কিন্তু ব্যাপারটা ওই মেজর না মাইনর এই প্রশ্নের জায়গা থাকে না। তার কাছে কিন্তু তখন পুরোটাই একটা সবটাই চলে যাওয়া গোছের ব্যাপার। আমি হয়তো থিওরিটিক্যালি বলবো যে হ্যাঁ, কি আর হয়, হয়তো 1% ডেথ রেট, কিন্তু ওই 100 জনের মধ্যে যার বাড়ির একজনটা যে বাড়ির যাচ্ছে, সেই মানুষটা কিন্তু 100% ডেথ রেট থাকছে। সুতরাং কখনোই মাইনর অপারেশন বলে ব্যাপারটাকে ইগনোর করা বা ক্যাজুয়ালি নেওয়া উচিত নয়।
যে কোনো অপারেশনের জটিলতা হওয়ার সম্ভাবনা থেকে থাকে। গলব্লাডার অপারেশনের ক্ষেত্রেও আছে, এবং রাদার অনেক বেশি জটিলতা হওয়ার সম্ভাবনা থাকে, সেটা আমাদেরকে মেনে নিতে হবে। আমি উল্টো করে যেটা বলতে পারি, কোনো ডাক্তারবাবুই কিন্তু চান না তার পেশেন্ট অপারেশন করার পরবর্তী ক্ষেত্রে জটিলতায় ভুগুক বা অসুস্থ হোক বা সুস্থ না হোক। যেটা ঘটে থাকে সেটা হচ্ছে যে অনেক কিছুই থাকে যেটা আমাদের হাতের বাইরে। হ্যাঁ, টেকনিক্যাল একটা ডিসিশন মেকিং এ এরর হয়, জাজমেন্টের এরর হতে পারে সেই সমস্ত ক্ষেত্রে, এবং কখনো কখনো অ্যানাটমিক্যাল ডিস্টরশন থাকে পেশেন্টের। হ্যাঁ, যেখানে হয়তো গলব্লাডারটা যেরকম ভাবে থাকার কথা সেখানে সেরকম ভাবে নেই, বা অন্যান্য নাড়িভুড়ির সঙ্গে এমন ভাবে জড়িয়ে আছে যে গলব্লাডারটা ছাড়াতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে অন্য একটা শরীরের কোনো অংশের ইনজুরি হয়ে গেল, তার থেকে অনেক বড় জটিলতা হয়ে গেল। এরকম কিন্তু ভুরি ভুরি ঘটে থাকে, হ্যাঁ, হামেহাল ঘটে থাকে। সুতরাং এটাকে মাইনর সার্জারি অন্তত আমি কোনোভাবেই বলতে পারছি না। আচ্ছা, গল ব্লাডার অপারেশন হওয়ার আগে বা পরে খাওয়ার কোনো নিয়ম আছে, Restriction? রেস্ট্রিকশন কিছু? আচ্ছা, পুরো হিসেবটা না ওই রকম নয় যে কোনো নির্দিষ্ট জিনিস খাবো না। হ্যাঁ, অনেকেই এক্সপেক্ট করেন যে কি খাবো না, কোনো খাবারে বারণ আছে কিনা। সেরকম ভাবে ডেফিনেট কোনো বারণ কিছু নেই। তবে হ্যাঁ, তেল ঝাল মশলা জাতীয় খাবার, যেগুলো রিচ খাবার, হ্যাঁ, যেগুলো খেলে এমনিতে আমাদের হজমের অস্বস্তি হয়, সেই জিনিসগুলো একটু অ্যাভয়েড করাই ভালো। সেটা অপারেশনের আগে তো বটেই, অপারেশন করার পরেও 2-3 সপ্তাহ একটু যদি অ্যাভয়েড করা যায়। তবে হিসেবটা এইরকম নয় যে আমি মাংস খাবো না, ডিম খাবো না বা মাছ খাবো না, ব্যাপারটা একদম এরকম নয়। ব্যাপারটা হচ্ছে এইরকম যে যেহেতু গলব্লাডার থেকে পিত্ত বের হয়, পিত্ত রস বের হয়, সেই পিত্ত রসটা মানে তাদের বের হয় বলা ভুল, লিভার থেকে তৈরি হয়ে সেটা গলব্লাডারে জমা থাকে। তা সেই পিত্ত রসটা যখন আমরা কোনো খাবার খাই, মেনলি ফ্যাট জাতীয়, যে তেল জাতীয় তৈলাক্ত খাবার যখন আমরা খাই, তখন হচ্ছে গলব্লাডার থেকে ওটা বের হয়। এবার সেইটা যে পিত্তটা বের হচ্ছে, এই যে পদ্ধতিটা, এই পদ্ধতিটাই কি হতে থাকে না, যখন গলব্লাডারের মধ্যে পাথর হয় তখন খাবার যখন আমরা মানে ফ্যাট জাতীয় খাবার খেলাম, তখন এই পিত্তটা বার হচ্ছে, এবং গলব্লাডার পিত্ত বার করার জন্য সংকুচিত হয়, কন্ট্রাক্ট করে। তার ফলে যেটা হয় সেটা হচ্ছে পাথরটা তখন বেরোনোর চেষ্টা করে এই প্রেসারে। তাতে পেশেন্টের একটা কলিক তৈরি হয়, বিলিয়ারি কলিক তৈরি হয়, ব্যথা তৈরি হয়। এইটাকে যদি আমরা অল্প করে বারবার খাই, যাই খাক না কেন অল্প করে বারবার খাচ্ছে, এবং যদি খুব মানে স্পাইসি খাবার খাই, আমাদের একটা গ্যাস্ট্রাইটিস হওয়ার সম্ভাবনা থাকে। এই গ্যাস্ট্রাইটিস হলে মানে স্টমাকের একটা মানে ইনফ্লামেশন হওয়ার সম্ভাবনা থাকে। সেই জিনিসটা অ্যাভয়েড করতে পারলে ভালো হয়, কারণ স্টমাকের যখন ইনফ্লামেশন হবে মোটামুটি পেনটা একই রিজিয়ান থেকে আসছে বলে মনে হয়, একটা খুব অস্বস্তি তৈরি হয়, অস্বস্তিকর সিচুয়েশন তৈরি হয়। সুতরাং টেকনিক্যালি তাহলে দুটো জিনিস বলার, একটা হচ্ছে তেল ঝাল মশলা জাতীয় খাবার অ্যাভয়েড করা, এবং অল্প করে বারবার খাওয়া। ঠিক আছে, এর বাইরে আপনারা যে ডাক্তারবাবুকে দেখাবেন তিনি তার স্পেসিফিক যদি তার অভিজ্ঞতায় কিছু বলেন কখনো কখনো, সেটা বলতে পারেন। এগুলো ডাক্তার থেকে ডাক্তার একটু ভ্যারি করে। আমি ব্যক্তিগতভাবে আমার পেশেন্টদের ক্ষেত্রে কোনো স্পেসিফিক কোনো কিছু খাবার খেতে বারণ করি না, সবই মোটামুটি তারা খেতে পারেন। পরিমিত আহার অত্যন্ত ইম্পর্টেন্ট একটা জিনিস। আচ্ছা, আরেকটা প্রশ্ন ছিল, গল ব্লাডার অপারেশন হলে এর থেকে কি কি সমস্যা হতে পারে? গলব্লাডার অপারেশন হলে তার থেকে কি সমস্যা হতে পারে? না না, মানে বেসিক্যালি গলব্লাডার অপারেশন হলে তার থেকে সমস্যা তো এইভাবে কিছু হয় না। কিন্তু যেটা হতে পারে গলব্লাডার অপারেশন, টেকনিক্যাল টার্মে যদি কমপ্লিকেশন কথাটাকে বলি, দেখুন এগুলো মানে খাতায় কলমে যা যা লেখা আছে যদি বলতে শুরু করা হয়, তাহলে হচ্ছে কোনো পেশেন্টের অপারেশন করাতে আসবেন না। হ্যাঁ, ঠিক হিসেবটা অনেকটা এইরকম যে আমরা ধরুন এই যে আমরা এখানে কথাবার্তা বলছি বা আড্ডা মারছি, কেউ হয়তো আমার চেম্বারে পেশেন্ট এলেন বা আমরা কোথাও গেলাম, এরকম পরিস্থিতিতে যেটা হওয়ার সম্ভাবনা থাকে যে রাস্তায় আমরা যখন বেরোই, ইন্ডিয়াতে অ্যারাউন্ড 4% হচ্ছে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের রেট। মানে প্রতি 100 জন মানুষ যারা রাস্তায় বের হচ্ছেন, তাদের অন অ্যান অ্যাভারেজ 4 জন অ্যাক্সিডেন্ট করছে, এবং তার ফলে তারা হাসপাতালে গিয়ে ভর্তি হতে বাধ্য হচ্ছে। এখন কোন 4 জনের এই অ্যাক্সিডেন্ট হবে সেটা তো আমরা আগাম বলতে পারবো না। আমরা সবাই বাড়ি থেকে এই আশা নিয়ে বেরোই যে আমরা সুস্থ হয়ে থাকবো, ফিরবো, বাড়িতে ফিরবো। এবার যে লোকটি বাইক চালাচ্ছে তার হাতে একটা অপশন থাকে, আমি হেলমেট পরে চালাবো কি চালাবো না, বা আমি বাইকটা ঠিকঠাক কন্ট্রোল রেখে চালাবো কি চালাবো না। তারপরেও তার অ্যাক্সিডেন্ট হতে পারে, তাকে অন্য কেউ ধাক্কা মারতে পারে, এবং অ্যাক্সিডেন্ট হয়ে অহরহ হয়ে গিয়ে তিনি হাসপাতালে ভর্তি হতে পারেন। যে কোনো অপারেশনের ক্ষেত্রে, যে কোনো গলব্লাডারের ক্ষেত্রে তো বটেই, যে কোনো অপারেশনের ক্ষেত্রে অনেক রকম জটিলতা হওয়ার সম্ভাবনা থাকে। গলব্লাডারের ক্ষেত্রে যদি আমি বলি, তাহলে প্রচুর ব্লিডিং হতে পারে লিভারের থেকে, পিত্ত নালীর ইনজুরি হতে পারে, তার থেকে পেটের মধ্যে
ডাইলোমা বা পেটের মধ্যে পিত্তি জমা হয়ে যাওয়া, এটা একটা হতে পারে। গোটা পেটে পিত্তি ছড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। পরবর্তী ক্ষেত্রে বিলিয়ারি স্ট্রিকচার হতে পারে, জন্ডিস হতে পারে। ইভেন যে কোনো অপারেশন, যে কোনো অ্যাবডোমিনাল অপারেশনের জন্য আবার এই প্যানক্রিয়াটিস জাতীয় রোগ, এরকম অনেক রকমের জটিলতা হওয়ার খাতায় কলমে সম্ভাবনা আছে, এটা ফ্যাক্ট। এবার সম্ভাবনা যখন আছে, এই প্রত্যেকটা সম্ভাবনাই অ্যাকচুয়ালি ডকুমেন্টেড, মানে কারুর না কারুর ক্ষেত্রে ঘটেছে, এটাও সত্যি কথা। তবে যত দিন যাচ্ছে, যত এই জিনিসগুলো জানা যাচ্ছে, তত হচ্ছে বিজ্ঞান অ্যাপারেন্টলি উন্নত হচ্ছে। আমরা যারা সার্জেন, তারা চেষ্টা করছে এই জাতীয় জিনিসগুলোকে অ্যাভয়েড করার, ফলে চান্স অফ কমপ্লিকেশন কমছে। কিন্তু এখনো হয়, আজও হয়, সবার হাতেই হয়। আমাদের নিজেদের মধ্যে একটা কথা আছে যে যদি কোনো সার্জেনের হাতে বিলিয়ারি ইনজুরি না হয়ে থাকে, তার মানে হচ্ছে তিনি এখনো অ্যাডিকুয়েট নাম্বার অফ গলব্লাডার সার্জারি করে উঠতে পারেননি। There are two kind of surgeon, one who has already done biliary injury and the others are going to do it. তা সেই হিসেবে দেখতে গেলে যে কোনো মানুষের ক্ষেত্রেই একটা biliary ইনজুরির চান্স খুব কমন একটা সম্ভাবনা। তা এরকম এর সঙ্গে বিভিন্ন ইনফেকশন হওয়া, আরো নানান রকম জটিলতা থাকার সম্ভাবনা সবসময়ই আছে। তবে উল্টো করে যেটা বলার, যে রাস্তায় তো আমাকে বেরোতেই হবে, আমি অ্যাক্সিডেন্টের ভয় যেমন রাস্তায় বেরোনো বন্ধ করতে পারবো না, সেরকম গলব্লাডারের অপারেশন করতে বা যে কোনো অপারেশন করতে গেলে তার কমপ্লিকেশনের ভয় যদি আমি অপারেশনটা না করি, তাহলে কোনোভাবেই আমি মেন রোগটার চিকিৎসা করতে পারবো না, এবং সেইটা কিন্তু আরো বেশি ক্ষতিকারক হওয়ার সম্ভাবনা রাখে। আর কি আছে কোনো প্রশ্ন আপাতত? না, আর কোনো প্রশ্ন আপাতত নেই। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে আপাতত এটুকুই থাক। এর পরের দিন আমরা আলোচনা করব যে গলব্লাডার অপারেশন, গলব্লাডারের চিকিৎসা নিয়ে মোটামুটি আজকে বলা গেল। এরপরে নেক্সট এপিসোডটা আমাদের থাকুক তাহলে গলব্লাডার অপারেশন পদ্ধতি নিয়ে। হ্যাঁ, মানে মাইক্রো সার্জারি করব না ওপেন সার্জারি করা হবে। নমস্কার, আজকে এখানেই শেষ করছি। এর পরের দিন আমরা ডক্টর সৌম্য ব্যানার্জির সাথে গলব্লাডার অপারেশনের বিভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনা করব।